ওয়ালাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হলাম নতুন আরেকটি ভিডিওতে। তোমাদের আগামী 4 জুলাই শনিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2026 রয়েছ, তো অলরেডি আমি তোমাদের ব্যাকরণ অংশের 30 মার্কের জন্য ভিডিও করে দিয়েছি এবং সেটার পিডিএফও তোমরা অনেকে নিয়েছো আমার কাছ থেকে। এখন এই মুহূর্তে চলে আসছি যে নির্মিততে যে 70 মার্কস রয়েছে, 70 মার্কস তুমি কীভাবে অ্যানসার করে ফেলতে পারো, যে প্রত্যেকটা টপিক কিভাবে তুমি জাস্ট মাত্র 1 ঘন্টার মধ্যে পড়ে তুমি শেষ করে ফেলতে পারো। তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। এই ভিডিওতে একটা লাইক দাও এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, এবং তুমি এই বন্ধুদের মাঝে তোমার এই ভিডিওটাকে শেয়ার করে দাও। দেখো, সাথে কতে আসবে তোমাদের পরিভাষা। পরিভাষার তেমন কিছুই না, অফিসিয়াল কিছু ওয়ার্ডস যেগুলোকে তোমার ইংলিশে থাকবে, জাস্ট বাংলায় লিখতে হবে। এখানে যেগুলো আছে সেগুলো পড়ে গেলে চলবে। যেমন এখানে রয়েছে অ্যাসিড, যার অর্থ হচ্ছে অম্ল, ক্যাটালগ তালিকা, ব্যালকনি বারান্দা, ডাটা উপাত্ত, ইথিক্স নীতিশাস্ত্র, গুডস পণ্য বা মাল, হেডলাইন শিরোনাম, ইডিয়ম বাগধারা, লিজেন্ড কিংবদন্তি, অপশন মানে হচ্ছে কি ইচ্ছা, ইচ্ছা, রেসিজম হচ্ছে বর্ণবাদ, নিউট্রাল নিরপেক্ষ, মেমোরান্ডাম স্মারক, স্পন্সর পোষক, কোয়ালিটি, কোয়ালিটি অর্থ হচ্ছে গুণ, অ্যাবিলিটি সামর্থ্য, গেইন অর্থ অর্জন, মিথ পৌরাণিক কাহিনী, প্ল্যান্ট উদ্ভিদ, মোশন গতি, পোল মেরু, ডেপ্ট ঋণ, ডিড দলিল, সিভিল অসামরিক, ভ্যালিড বৈধ, গ্লোবাল বৈশ্বিক, র্যাঙ্ক পদমর্যাদা, হাইজিন স্বাস্থ্যবিদ্যা, টোকেন প্রতীক, বায়োগ্রাফি জীবনী, আই ওয়াশ ধোকা, কোয়াক হাতুড়ে, ওথ অর্থ হচ্ছে শপথ, কার্টুন ব্যঙ্গচিত্র, ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ, গ্যালাক্সি ছায়াপথ, আপ টু ডেট হালনাগাদ, জাস্টিস বিচার, পোস্ট পেইড মানে হচ্ছে পরে প্রদত্ত, বুক পোস্ট খোলা ডাক, স্ট্যাম্প মানে ডাক টিকিট, এমবার্গো নিষেধাজ্ঞা, রেশিও অনুপাত, কিওয়ার্ড মূল শব্দ, ডায়ালেক্ট উপভাষা, জেইল কারাগার, ফান্ডামেন্টাল মৌলিক, ইকুয়ালিটি সমতা, ইন্ডেক্স সূচি, কন্ট্রোলার নিয়ন্ত্রণ। এই যে কয়েকটা বললাম, এই কয়েকটা পড়ে গেলে ইনশাল্লাহ এখানে তোমার 10টি অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ। ওকে, তো সাথের অবশ্যই তোমরা ক অ্যান্সার করবা, খটা অ্যান্সার করবে না। খতে হচ্ছে অনুবাদ রয়েছে, এটা অ্যান্সার করলেও এখানে তুমি ভালো মার্কস পাবা না, ঠিক আছে? তুমি যদি এতে দক্ষও হয়ে থাকো তারপরেও আমি বলবো তুমি সাথে কয় অ্যান্সার করো, অর্থাৎ পরিভাষা অ্যান্সার করো। এরপর আসি আটের পথে দিনলিপি আসে, আর খতে আসে প্রতিবেদন। তো তোমাদের এই যে যে কয়েকটা টপিক বলবো প্রত্যেকটাই কিন্তু 10 করে নাম্বার, শুধু রচনার মধ্যে 20 করে নাম্বার আছে, ঠিক আছে? ধরো এখানে আছে যে পহেলা বৈশাখ সম্পর্কে একটি দিনলিপি রচনা করো। আসলে দিনলিপিটা কি? দিনলিপি হচ্ছে যে আমরা বিশেষ কোনো উপলক্ষে ডায়েরিতে যে একটা নোট লিখে রাখি, এটাই মূলত আসলে দিনলিপি। তো আসলে তোমরা যখন ডায়েরি লেখো, তো ডায়েরি যদি খোলো, পৃষ্ঠাগুলো খোলো, তাহলে দেখবো যে এরকম তারিখ থাকে, তারপর বার থাকে বা স্থান থাকে, বিষয় থাকে এরকম। তো এই যে তারিখ, যেহেতু এখানে পহেলা বৈশাখ সম্পর্কে বলা হয়েছে, তাহলে তারিখটা অবশ্যই তোমার 14 এপ্রিল দিতে হবে। সালটা তুমি যা দাও, কিন্তু মাসটা থাকতে হবে কি 14 এপ্রিল, যেহেতু পহেলা বৈশাখ। এরপরে তোমার বার দিয়ে দিলা, স্থান দিয়ে দিলা। এখন জাস্ট তোমাকে এই যে পহেলা বৈশাখ সম্পর্কে তোমার বর্ণনাটা লিখতে হবে, যে পহেলা বৈশাখের সারাটা দিন তুমি কিভাবে কাটিয়েছো, এইরকম কিছু বিষয় তুমি জাস্ট লিখে দিবা, ঠিক আছে? ওকে,
এবার আসি আমরা মূলত প্রাতিষ্ঠানিক বা সংবাদ প্রতিবেদন। নর্মালি পরীক্ষায় তোমাদের সংবাদ প্রতিবেদনটাই বেশি আসে। তো এখানে আহ, সংবাদ প্রতিবেদনটা কীভাবে লিখবা, আবার প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা। শুরুতে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সম্পর্কে বলি। প্রথমত তারিখ দিতে হবে, একটা তারিখ দিয়ে দিবা। তারপরে বরাবর অধ্যক্ষ, ঠিক আছে, এটা লিখে দিলা লায়নুল ইসলাম ডিগ্রি কলেজ, জেলা কি টাঙ্গাইল। বিষয় সড়ক দুর্ঘটনা শিরোনামে প্রতিবেদন। সূত্র, এখানে যে সূত্র যেটা, এটা একটা জাস্ট একটা ফর্মালিটিস, এটা আর কিছুই না। তুমি সেম টু সেম এটাই ব্যবহার করতে পারো। হ্যাঁ, জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন করছি এবং আশা করছি যে সড়ক দুর্ঘটনা শিরোনামে প্রতিবেদন আপনার অনুকূলে বিবেচিত হবে। বিনীত নিবেদক, তোমার নাম বসাবা, শ্রেণী দ্বাদশ, রোল বসাই দিলা, বিভাগ মানবিক। এবার এই যে সড়ক দুর্ঘটনা একটি অভিশাপ, একটা টাইটেল দেওয়ার পরে এই সড়ক দুর্ঘটনা সম্পর্কে প্রতিবেদনটা তুমি লিখে দিবা। ঠিক আছে, এগুলো তুমি অবশ্যই তোমার আইডিয়া অনুযায়ী, তোমার ধারণা অনুযায়ী বানিয়ে লিখে দিবা। ঠিক আছে, এগুলো সম্পর্কে বিস্তারিত বলতে গেলে আসলে ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে। এটা দেওয়ার পরে তোমাকে লিখতে হবে যে প্রতিবেদনের নাম, হ্যাঁ, সড়ক দুর্ঘটনা একটি অভিশাপ, প্রতিবেদকের নাম, তোমার নামটা বসায় দিবা, প্রতিবেদনের তারিখটা বসায় দিবা, কবে এটা তুমি তৈরি করছো, প্রতিবেদনের সময়টা বসায় দিবা, ধরো সকাল 10টা। এরপর তোমার খাম এঁকে দিতে হবে, হ্যাঁ, এবং স্ট্যাম্প এঁকে দিতে হবে। প্রেরকের জায়গায় অবশ্যই তোমার নাম, আর প্রাপকের জায়গায় তোমার, তুমি যার কাছে লিখেছো, ধরো তোমার প্রধান শিক্ষক, হ্যাঁ, তার অ্যাড্রেসটা হবে। প্রেরকের জায়গায় তোমার নিজের অ্যাড্রেস, ঠিক আছে, তোমার নিজের যে অ্যাড্রেস আছে সেটা দেবা। আর এটা সাধারণত, যেহেতু প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এটা সাধারণত তুমি অবশ্যই এটা অধ্যক্ষ, এটা মেনশন করবা। ঠিক আছে, ওকে। অর্থাৎ অধ্যক্ষ যদি হয় তাহলে অধ্যক্ষ, তারপর কলেজের নাম, তোমার যে কলেজ সেই কলেজের নামটা দিয়ে দিবা। হ্যাঁ, আর এটা কোন জায়গায় সে জায়গার নামটা দিয়ে দিবা। তো এভাবেই তোমাকে প্রেরক আর প্রাপক প্রাপক এটা লিখতে হবে। এবার আসি আমরা সংবাদ প্রতিবেদন যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে আগে তুমি একটা টাইটেল লিখে দিলা, তারপরে এসে নাম, জেলা প্রতিনিধি, একটা পত্রিকার নাম এবং তারিখটা দিয়ে দিলা। এরপর ঠিক জাস্ট তোমাকে এই যে সংবাদ প্রতিবেদনের যে টপিকটা আছে সেই টপিক সম্পর্কে বর্ণনাটা দিয়ে দিলা। আর এগুলো তো যেহেতু বাংলা, এটা বানায় লেখা তোমার কাছে কোনো ব্যাপার না। আচ্ছা, এরপরে চলে আসি আমরা 9-এর কতে আসে ইমেইল বা বৈদ্যুতিন চিঠি। যেমন এখানে প্রশ্ন বলা আছে যে মনে করো তুমি অনিক বা আনিকা, তোমার বন্ধু আরিফ বা আরিফা তোমার এইচএসসি পরীক্ষার প্রস্তুতি জানিয়ে তোমার বন্ধুকে একটি ইমেল বা বৈদ্যুতিন চিঠি দেয়। যেহেতু ইমেইলের বিষয়, ইমেইলের অ্যাড্রেস অবশ্যই ইংলিশ হয়, বাংলাতে কখনোই ইমেইলের অ্যাড্রেস হয় না। তো এখানে arif.hosen@gmail.com 2 এর মধ্যে। তারপর সাবজেক্ট হচ্ছে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি। সেন্ট, কখন এটা সেন্ড করা হয়েছে সেইটা তোমাকে দিতে হবে। এরপরে যেহেতু এখানে বলা হচ্ছিল যে তুমি অনিক বা আনিকা, তোমার বন্ধুর নাম কি, আরিফ বা আরিফা, তো এখান থেকে তুমি নামটা নিবা। যেমন আমরা ধরেছি প্রিয় আরিফ, প্রথমে আমার আন্তরিক সালাম নিও, আশা করি মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছো, আমিও মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছি। যাই হোক, গত ইমেইলে তুমি ঢ্যাস সম্পর্কে জানতে চেয়েছিলে, গত ইমেইলে আমি ঢ্যাস সম্পর্কে জানতে পারলাম। এই ইমেইলে আমি তোমাকে জানাতে চাই যে, হ্যাঁ, কোনো একটা উপলক্ষে তোমাকে দাওয়াত করছি। ধরো আসছে যে বড় বোনের বিয়ে উপলক্ষে দাওয়াত করা, তাহলে এই ইমেইলে আমি তোমাকে জানাতে চাই যে যে আমার বড় বোনের বিয়ে উপলক্ষে আমি তোমাকে দাওয়াত করছি। এই বিষয়ে এখন তোমাকে কিছু কথা লিখতে বসলাম। এরপরে যে ইমেলটা, এটা অত্যন্ত শর্ট করে তুমি কিছু কথা আরো লিখবা। লেখার পরে যে আজ আর নয়, হ্যাঁ, ভালো থেকো, ইতি তোমার বন্ধু এখানে
তোমার যে নাম সেই নামটা বসাও। অথবা যদি আবেদনপত্র বা চাকরির আবেদনপত্র যদি উত্তর করো, তাহলে সেক্ষেত্রে তো ধরো শিক্ষা সফরের অনুমতি চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র, তো তুমি তারিখটা দিয়ে দিবা। হ্যাঁ, এখানে প্রশ্নে কি বলা হচ্ছে, অধ্যক্ষ নিকট, তাহলে বরাবর অধ্যক্ষ লিখবা, বা এখানে চেয়ারম্যান থাকতে পারতো বা জেলা প্রশাসক থাকতে পারতো। যদি অধ্যক্ষের বরাবর হয় তাহলে অবশ্যই কলেজের নাম হবে, চেয়ারম্যানের কাছে হলে ইউনিয়নের নাম হবে। আর জেলা প্রশাসকের যদি নাম হয়, জেলা প্রশাসকের কাছে যদি লিখতে বলে আর কি, তাহলে সেক্ষেত্রে তোমার যে উপজেলা, হ্যাঁ, বা থানা সেটা লিখবা। যেমন আমাদের টাঙ্গাইল সদর, টাঙ্গাইল সদর, তো আমরা এখানে জাস্ট লিখতে পারি কি টাঙ্গাইল সদর উপজেলা। এরপর নিচে যায় তোমার জেলার নামটা বসাবা, বিষয় হবে যেটা পরীক্ষা আসছে, জন্য আবেদন। এরপরে জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন করছি এবং আশা করছি যে এটি আপনার অনুকূলে বিবেচিত হবে। আমি আপনাকে অবগত করছি যে, এরপরে ডট 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 এরকম রয়েছে। এই ডট ডট অংশে তোমাকে যে বিষয়ে তুমি আবেদনটা করতেছো, তোমার শিক্ষা সফর, বা এখানে কি বলা হইতেছে, হ্যাঁ এখানে বলা হচ্ছে, হ্যাঁ শিক্ষা সফরের অনুমতি চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদন। তো সেই বিষয়টা এখানে তুমি লিখে দিলা। লিখে দেওয়ার পরে কিছু কথা লেখার পরে, অতএব হুজুরের কাছে আমার আকুল আবেদন, এই যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঘ্যাস প্রদানে হুজুরের দেওয়া চির আজ্ঞা। এই ঘ্যাসে কি হবে, যেটা পরীক্ষায় আসে নাম, বিনীত নিবেদক, এখানে তোমার নাম, শ্রেণী, রোল, হ্যাঁ, বিভাগ, শাখা, এটা লিখতে হবে। যদি এই দরখাস্তটি তুমি সবার পক্ষে লিখে থাকো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে তোমার নাম, তারপরে ছাত্রছাত্রী বা জনগণের পক্ষে বা গ্রামবাসীর পক্ষে, তারপর গ্রাম, ইউনিয়ন, হ্যাঁ, তারপর উপজেলা, এগুলো বসাই দিতে হবে। কিংবা চাকরির আবেদনপত্র কিন্তু চলে আসতে পারে, তারিখ দিয়ে দিলা, যার কাছে লিখতে বলা হয়েছে দিলা। এরপরে কোম্পানি নেম বা কলেজ নেম, ঠিক আছে। এরপরে তোমার নিচে লিখতে হবে কি জেলা, এই যে বিষয় আছে এই জায়গায় যেটা আসছে পরীক্ষার নামটা বসায় দিবা। হ্যাঁ, এরপরে দেখো এইখানে তুমি যে ডেটটা দিছো 11 জুন 2024, আর দেখো এখানেও একটা ডেট আছে যে 9 জুন 2024, অর্থাৎ তুমি উপরে যে ডেটটা দিছো আর এখানে যে ডেটটা, এই দুটোর মধ্যে তফাৎ কি, যে যেটা চাকরির আবেদনপত্র, তো এইখানে তুমি যে ডেটটা লিখবা এই ডেটের কমপক্ষে 2 দিন বা 3 দিন আগে হবে এই তারিখ, ঠিক আছে। তো এইখানে দেখো কি বলা হচ্ছে যে দৈনিক প্রথম আলো পত্রিকায় 9 জুন 2024 আপনার বিজ্ঞাপন মারফত জানতে পারলাম যে অমুক পদে আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক লোকবল নিয়োগ করা হবে। উক্ত পদে একজন প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত ও যাবতীয় তথ্যাদি পেশ করলাম। আপনার বিশ্বস্ত, তোমার নামটা উল্লেখ করতে হবে। এরপর তোমার জীবন বৃত্তান্ত দিয়ে দিবা, নাম, পিতার নাম, তারপরে মাতার নাম, বর্তমান ঠিকানা, তারপরে জেলা, হ্যাঁ, তারপর স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, তারপর জাতীয়তা, ধর্ম ইসলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলা। এরপরে শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা, এই কলামগুলো ভালো করে খেয়াল করো যে প্রথম কলামে হবে পরীক্ষার নাম, তারপরে বোর্ড বা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে জিপিএ, বা এখানে তুমি রেজাল্টও লিখতে পারো, পাশের সন হবে। তো এখানে এসএসসি ঢাকা জিপিএ 4.06, পাশের সন ধরলাম 2020, এইচএসসি ঢাকা 4.60 2021, আচ্ছা 2021 বা 2022, ঠিক আছে। কারণ এসএসসি থেকে এইচএসসি পাস করতে সময় লাগে 2 বছর। এরপরে 2022 যদি হয় তাহলে অনার্স হবে ধরো 2025 বা 26 দিলাম আমরা। হ্যাঁ, তারপরে কি মাস্টার্স, হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়, হ্যাঁ অনার্সের ক্ষেত্রেও তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় দিতে হবে। আর এখানে যে পয়েন্ট, এই যে দেখো
পয়েন্টগুলা দেখো, এটা 4.06 হলো, এটা কিন্তু পয়েন্টটা আসলে কম হয়েছে। কারণ এই যে 4.06 আর 4.60, এটা লেখছো 0.5 পয়েন্টের মধ্যে, আর এটা হচ্ছে 4 পয়েন্টের মধ্যে, এই জন্য এখানে একটু কম আসছে। ঠিক আছে, ওকে। তো এই যে পয়েন্টটা দিয়ে দিবা, সালটা দিয়ে দিবা। এরপর আসি আমরা 10-এর কতে সারাংশ আসে। সারাংশ থেকে আসলে ভাব সম্পর্কে অ্যান্সার করাটাই আমি বেস্ট মনে করি। তারপরে যদি সারাংশ অ্যান্সার করতে চাও, তাহলে অবশ্যই সারাংশটা গদ্য অংশ থেকে দেওয়া হোক বা পদ্য অংশ থেকে দেওয়া হোক, এটা আগে বিষয়টা পড়ে নেবা যে এটা আসলে এখানে কি বলা হয়েছে। তো এই যে এখানে বলা হয়েছে যে বিষয়গুলা, এই যে এরকম একটা অনুচ্ছেদ থাকবে, সেটা গদ্যাংশ হতে পারে বা পদ্যাংশ হতে পারে। তো এটা আসলে ভালো করে পড়ে নিবা। যেমন এখানে বলা হচ্ছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, চরিত্র তদাপেক্ষাও মূল্যবান। অতএব কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাধান লাভের যোগ্য বলিয়াই বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞান ভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিহার করাই শ্রেয়। প্রবাদে আছে যে সর্পের মাথায় মণি থাকিলেও সে ভয়ঙ্কর, সেইরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভের নিমিত্তে বিদ্যা দুর্জনের নিকট গমন বিধয় নয়। তো এই যে বিষয়গুলা, এই বিষয়টা পড়ে বুঝতে হবে যে এখানে আসলে কি বলা হয়েছে। এইটা তুমি 3 লাইনের মধ্যে লিখবা, 3 থেকে বড় জোর 4 লাইন। এখন কথা হচ্ছে 3-4 লাইন লিখলে কি তোমাকে নাম্বার দেওয়া হবে ভালো? হ্যাঁ, অবশ্যই। তোমার 3 লাইন লিখলে বা 4 লাইন লিখলে, 3 লাইনের মধ্যে লিখলে তুমি ভালো একটা স্মার্ট নাম্বার মার্কস এখানে পাবা। কিন্তু তার বেশি যদি লেখো, আর 10-12 লাইন লিখে ফেলাইছো, যেহেতু এখানে নাম্বার 10, হ্যাঁ, সারাংশ কিন্তু লেখার নিয়ম 3-4 লাইন লেখো। তো এখানে দেখো আমরা এই সারাংশটা লিখছি এতক্ষণ যেটা পড়লাম, যে বিদ্বান ব্যক্তি নিঃসন্দেহে সমাজের জন্য গুরুত্বপূর্ণ, তবে বিদ্বান ব্যক্তি চরিত্রহীন হলে তার সঙ্গ ত্যাগ করা উচিত। সাপের মাথায় মূল্যবান মণি থাকে, তবে সে মণিতে হাত দিয়ে স্পর্শ করলে সাপের দ্বারা দংশিত হতে হয়। তো দেখো, এরকম 3 লাইনের মধ্যে আমরা এটা শেষ করি। অথবা তুমি ইচ্ছা করলে ভাব সম্প্রসারণ লিখে দিতে পারো। ভাব সম্প্রসারণ লিখতে হলে 3টা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। একটি পয়েন্ট হচ্ছে মূল ভাব, তারপরে সম্প্রসারিত ভাব, আর মন্তব্য বা উপসংহার। যেমন এখানে আছে দুর্জন বিদ্বান হইল পরিত্যাজ্য। দুর্জন মানে কি? খারাপ লোক। হ্যাঁ, খারাপ লোক যদি বিদ্বান বা শিক্ষিত হয়ে থাকে, তাহলে তাকে এড়িয়ে চলতে হবে। তো এটার মূল ভাবটা কি হতে পারে? যে চরিত্রহীন ব্যক্তি জ্ঞানী হলেও তাদের সংস্পর্শে যাওয়া উচিত নয়, কারণ এদের সংস্পর্শে গেলে ক্ষতির সম্মুখীন হতে হবে। এরপরে তোমাকে সম্প্রসারিত ভাবটা লিখতে হবে। এই ভাবগুলোকে, মূল কথাটা কি ছিল? যে বিদ্বান ব্যক্তি যদি চরিত্র না থাকে বা সে চরিত্রহীন থাকে, তাহলে তার সঙ্গ এড়িয়ে যাওয়া উচিত। এখন এই কথাগুলোকে তুমি আর একটু বড় করে লিখলা, হ্যাঁ, এই ফরম্যাটে। এরপরে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে শেষ কথা বলতে যেটা থাকে সেটা লিখে দিই। যাচ্ছি আমরা 11-র পথে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তো এখানে সংলাপ বা ডায়ালগ লেখার জন্য একটি ফরম্যাট তোমাদের জন্য সাজানো হয়েছে। যেহেতু এটা সংলাপ, এটা দুজন বন্ধুর মধ্যে হবে। যেমন এখানে সুমন বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো বন্ধু? আসিফ বলতেছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তুমি কি এখন ব্যস্ত? তুমি কি ব্যস্ত এখন? তারপরে আসিফ বলতেছে যে আমি তোমার সাথে যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে কথা বলতে রাজি আছি। আমি ব্যস্ত কি ব্যস্ত নই সেটা কোনো ব্যাপারই না, কিন্তু কি হয়েছে, সব কিছু ঠিকঠাক চলছে তো? এরপর সুমন বলতেছে যে উদ্বিগ্ন হইও না বন্ধু, মহান আল্লাহ পাকের রহমতে আমার সময় ভালোই যাচ্ছে। আমি ঢ্যাস সম্পর্কে ভাবছি, মানে এই ঢ্যাসে যেটা পরীক্ষায় আসছে অর্থাৎ বৃক্ষরোপণ, এটা পাঠাইতে হবে। তুমি কি আমাকে বৃক্ষরোপণ সম্পর্কে বলবে? আসিফ: আচ্ছা, এই ব্যাপার,
কিন্তু এই সম্পর্কে আমার সামান্য ধারণা রয়েছে। সুমন, তুমি যা জানো তাই বলো। ঠিক আছে, আমি মনে করি এরপরে এই বিষয়টা সম্পর্কে গুরুত্বটা তোমাকে তুলে ধরতে হবে, বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা সেটা তুলে ধরতে হবে। তোমার গুরুত্বপূর্ণ মতামতের জন্য তোমাকে ধন্যবাদ। স্বাগতম বন্ধু। এখন বাড়ি ফেরার সময় হলো, যাওয়া যাক। আসিফ বলতেছে ঠিক আছে বন্ধু, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুমন, ইনশাআল্লাহ, ভালো থেকো। এইভাবে তুমি এই ফরম্যাট ব্যবহার করে তুমি যে কোনো ডায়লগ, এটা তো আসলে আর ইংরেজি না যে তোমার লিখতে গেলে প্রবলেম হবে, এটা তো আসলে বাংলা। তুমি নিজের ভাষা ইচ্ছা করে ব্যবহার করতে পারো, কিংবা তুমি 11-র খও অ্যান্সার করতে পারো। ইট ইস আপ টু ইউ। যে ধরো সততার পুরস্কার শিরোনামে একটি ক্ষুদে গল্প লেখ। তো সততার পুরস্কার এটার নাম, গল্পের নাম। এরপরে তুমি একটা গল্প লিখে দিলা সততার পুরস্কার দিয়ে, তুমি তোমার মতো ক্যারেক্টার দিয়ে একটা গল্প লিখে দিলা। ঠিক আছে, যেমন এখানে আছে, সেকালে ইহুদি বংশে 3টি লোক ছিল। একজন ছিল ধবল রোগী, একজন টাক মাথা ও একজন অন্ধ। আল্লাহ তাআলা তাদের সততার পরীক্ষা করতে চান। তাদের কাছে আল্লাহ তাদের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাবেন। তো বাকি যে গল্পটা সেটা তোমরা জানো। হ্যাঁ, এইভাবে যে গল্প কমপ্লিট করতে হবে তা না। তুমি এক কথায় যে গল্পটা তুমি বানাইতেছো সেটা যাতে নামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। হ্যাঁ, দেন আসবো আমরা ফাইনালি রচনায়। ধরো পরীক্ষায় স্বদেশ প্রেম রচনাটা আসছে, স্বদেশ প্রেম। তো দেখো, এই রচনা লেখার জন্য তুমি অন্তত না হইলেও 20টা পয়েন্ট দিবে। তাহলে এই রচনার মধ্যে তুমি 20-এর মধ্যে অ্যাবাউট 20 পেয়ে যাবে। তো দেখো 20টা পয়েন্ট কি করে, যেমন ভূমিকা আর উপসংহার, এই দুইটা হচ্ছে অটোমেটিকলি এটা তোমার মুখস্থ রাখতে হবে। এখন বাকি তারপর থাকে 18টা পয়েন্ট, সেই 18টা পয়েন্ট তুমি কি বলে। তো এখানে স্বদেশ প্রেম যে রচনার যে নাম, সেই নাম দিয়ে কিন্তু একটা পয়েন্ট হতে পারে। এই স্বদেশ প্রেমের পরিপ্রেক্ষিতে আমরা আরও কিছু পয়েন্ট দিতে পারি। স্বদেশ প্রেমের পটভূমি, স্বদেশ প্রেমের দৃষ্টান্ত, স্বদেশ প্রেমের বৈশিষ্ট্য, প্রকৃত স্বদেশ প্রেমিক, স্বদেশ প্রেমের গুরুত্ব, ইসলামের দৃষ্টিতে স্বদেশ প্রেম, অন্যান্য ধর্মের স্বদেশ প্রেম, 1952 সালের দৃষ্টান্ত। তারপর দিতে পারো কি 1969 সালের দৃষ্টান্ত, 1971 সালের দৃষ্টান্ত, বহির্বিশ্বে স্বদেশ প্রেম, আমাদের নবী ইসলামের স্বদেশ প্রেম, বিভিন্ন মনীষীর স্বদেশ প্রেম, বঙ্গবন্ধু স্বদেশ প্রেম, ফিলিস্তিনিদের স্বদেশ প্রেম, স্বদেশ প্রেমের শিক্ষা, বর্তমান প্রেক্ষাপটে স্বদেশ প্রেম। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি। শেষ হয়েছে উপসংহার, তারপরে এটা একটা শেষ কথা লিখে দিই। তো এইভাবে 20টা পয়েন্ট তোমাকে বানাইতেই হবে। এই পয়েন্টগুলো কিন্তু কোনোটাই কিন্তু আমার মুখস্থ ছিল না, এই পয়েন্টগুলো আমার নিজস্ব বানানো, কোনো বই থেকে আমি এটা নিইনি। তো ওই টপিকের উপর ভিত্তি করে এই পয়েন্টগুলো তোমাকে দিতে হবে। আর সেটা জানি, হ্যাঁ, অর্থাৎ ভূমিকার উপসংহার বাদে আরও 18টা। তো 18টা পয়েন্টে যদি তুমি 18 লাইনও লেখো, হ্যাঁ, তারপর এখানে তোমার ভালো মার্কস হবে। তোমার যে আসলে কয়েকটা পেজ লিখে দিতে হবে এরকম না। কথা হচ্ছে যে 18টা 20টা পয়েন্ট আছে কিনা। 20টা পয়েন্ট থাকলে এখানে 20-এর মধ্যে তোমাকে 17-18 সাটা দিবি। তারপরেও তোমাদের জন্য কিছু কমন কিছু রচনা বলে দিই, যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক, যা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা যদি তুমি পারো তাহলে বাকিগুলো এমনিতেই পারবে। এছাড়া বাংলাদেশের পোশাক শিল্প, 21-এর চেতনা, স্বদেশ প্রেম, মাদকাসক্তি ও তার প্রতিকার, এগুলো দেখে দিতে পারো। তো এটাই ছিল আজকের আলোচনা নির্মিতি অংশের, যেখানে আমি তোমাদেরকে নির্মিতি অংশের 70 মার্কের একটি ক্লাস করে দিলাম। তো যারা আমাদের পিডিএফটি নিতে চাও এই বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশের জন্য, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01850774955, জাস্ট এই নাম্বারে একটা SMS দিতে হবে।